খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। আয়ের ঊর্ধ্বসীমা না মেনে বেআইনিভাবে সুবিধাভোগ, বাতিল 7 লক্ষেরও বেশি রেশন কার্ড। নির্ভুল লক্ষ্যে দ্রুত আঘাত, পাকিস্তানের ঘুম ছুটিয়ে পরমাণু শক্তিধর অগ্নি-1-এর সফল পরীক্ষা ভারতের। আইএএস আধিকারিকদের ছেলেমেয়েরাও কোনো সংরক্ষণের আওতায়, বড়সড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এবার এভারেস্ট চূড়ায় ভারতের নারী শক্তির জয়গান, শিখর ছুঁয়ে ইতিহাস আইটিবিপির 11 মহিলার। রাখে হুডি মারিকে একসঙ্গে HIV, হেপাটাইটিস বি ও ক্যান্সারকে হারালেন যুবতী। দিল্লিতে মোদীকে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার শুভেন্দু, সবকা সাথ সবকা বিকাশ বার্তা প্রধানমন্ত্রীর। ধর্মে অবিশ্বাস, কেরলে ঈশ্বরের নামে শপথে আপত্তি, বাম বিধায়কের তালিকায় আরও। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। আম আদমি পার্টিকে সরিয়ে মসনদ দখল করার পরে দিল্লিতে রোহিঙ্গাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছিল বিজেপি সরকার। তারপর বেশ কিছু বসতি উচ্ছেদ, পুশব্যাকের মতো ঘটনা ঘটেছে। এবার রাজধানী জুড়ে রেশন ব্যবস্থার শুদ্ধিকরণ শুরু করেছে রেখা গুপ্তর সরকার। আর সেই প্রক্রিয়া শুরুতেই বাদ পড়ল 7 লক্ষেরও বেশি রেশন কার্ড। আসলে দিল্লিতে 13 বছর ধরে নতুন করে রেশন কার্ড দেওয়া বন্ধ ছিল। সেই প্রক্রিয়া নতুন করে শুরু করছে বিজেপি সরকার। তবে নতুন করে রেশন কার্ড ইস্যু শুরুর আগে পুরনো কার্ডগুলির অডিট করানো হয়েছে। সেখানে অডিটেই বাতিল হয়েছে 7.72 লক্ষ অবৈধ রেশন কার্ড। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, অডিট করার পর সরকার 6,46,123টি এমন নাম পেয়েছে যাদের আয় সরকার নির্ধারিত সীমার ওপরে। আরও প্রায় 95,000 গ্রাহক 1 বছরেরও বেশি সময় রেশন নেননি। 6,000-এরও বেশি মৃত ব্যক্তির রেশন কার্ড সক্রিয় ছিল। সেসব রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও এক কদম এগোলো ভারত। পাকিস্তানের ঘুম ছুটিয়ে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-1-এর সফল পরীক্ষা সম্পন্ন হলো। শুক্রবার উড়িষ্যার উপকূলে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরীক্ষা চালানো হয়। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তথ্য প্রকাশে আনা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষার সমস্ত যোগ্যতা মান সফলভাবে পার করেছে ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা বিভাগের তরফে জানা যাচ্ছে, স্বল্প পাল্লায় ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1200 কিলোমিটার। অত্যন্ত দ্রুত গতিতে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে জুড়ি নেই। এছাড়া এই ক্ষেপণাস্ত্রের বিশেষ সুবিধা হলো ভ্রাম্যমাণ লঞ্চার থেকে ঠিক উৎক্ষেপণ করা যায়। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এই ক্ষেপণাস্ত্রের ওজন মাত্র 1000 কিলো হওয়ায় পারমাণবিক ওয়্যারহেড বহনেও সক্ষম। অর্থাৎ চোখের নিমেষেই ক্ষেপণাস্ত্র শত্রুর বুকে পরমাণু হামলা চালাতে পারে। পাশাপাশি আরও জানা যাচ্ছে, অগ্নি-1 ক্ষেপণাস্ত্রে রয়েছে অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম, যা নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। এছাড়া এক পর্যায়ের ক্ষেপণাস্ত্রটি সলিড প্রপেলেন্ট দ্বারা চালিত হয়, ফলে এটি দ্রুত উৎক্ষেপণ করা যায়। সড়ক ও রেলপথে সহজে পরিবহনযোগ্য হবে, যে কোনো জায়গা থেকে সহজে বহনযোগ্য এবং যে কোনো স্থান থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল। বাবা মা দুজনেই রাজ্য সরকারি কর্মচারী, তা সত্ত্বেও সংরক্ষণের সুবিধা দাবি করছে সন্তান। সেই মামলায় শীর্ষ আদালতের সরাসরি প্রশ্ন, বাবা মা দুজনেই যদি সরকারি চাকরিরত, তারপরও সংরক্ষণের সুবিধা দাবি করছে কিসের ভিত্তিতে? সুপ্রিম কোর্টের বিচারপতি VV নাগরত্ন সোজা বলে দিচ্ছেন, এইভাবে চলতে থাকলে আমরা কোনোদিনই সংরক্ষণের বেড়াজাল থেকে বেরোতে পারবো না। মূল মামলাটি কর্ণাটকের, যে রাজ্যের কুর্বা জনজাতির এক যুবক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সংরক্ষণের সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে মামলা করেছিলেন। ওই যুবকের বাবা মা দুজনেই রাজ্য সরকারি কর্মচারী। ওই যুবকের দাবি, কর্ণাটকের ওবিসি সংরক্ষণ আইনে তার সংরক্ষণের সুবিধা পাওয়ার কথা। পাল্টা সরকারি আধিকারিকদের দাবি ছিল, ওই যুবকের বার্ষিক পারিবারিক আয় 19.48 লক্ষ টাকা। ওই যুবকের বাবা মা দুজনেই সরকারি কর্মী। এত আয়ের পরিবারের সদস্যরা সংরক্ষণ পেতে পারে না। বাহিনীর ক্লিন হিমালয় সেভ গ্লেশিয়ার অভিযানের অংশ হিসেবে সীমান্তরক্ষী বাহিনী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিল আগে। এবার মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস তৈরি করল ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর নারী দল। আইটিবিপির 11 নারী পর্বতারোহী এবং 3 জন কারিগরি ও সহায়ক সদস্য সহ মোট 14 জনের দলটি অভিযানে ছিলেন। বৃহস্পতিবার নেপালের দিক থেকে সাউথ কোল রুট ধরে রাত 12:52 সফলভাবে 8848.86 মিটার উঁচু মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছয়। সেই সঙ্গে তৈরি হয় ঐতিহাসিক মাইলফলক। এটাই ছিল আইটিবিপির প্রথম সম্পূর্ণ নারী অভিযাত্রী দলের এভারেস্ট অভিযান। জানা গিয়েছে, 19 এপ্রিল আইটিবিপি সদর দপ্তর থেকে অভিযানটির সূচনা হয়। পর্বতারোহীরা 8000 মিটার উঁচু ডেথ জোনে চরম প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতা এবং কঠিন বরফের দেওয়াল অতিক্রম করার সময় অসাধারণ সাহস, সহনশীলতা ও দলগত দক্ষতার পরিচয় দিয়েছেন। আইটিবিপির তরফে জানানো হয়েছে, অভিযানটি নারী ক্ষমতায়ন, দুঃসাহসিক নেতৃত্ব এবং উচ্চ কার্যক্রম পরিচালনায় শ্রেষ্ঠত্বের প্রতীক। আইটিবিপি এখনো পর্যন্ত 5টি সফল এভারেস্ট অভিযান সহ 232টি পর্বতারোহণ অভিযান সফলভাবে শেষ করেছে। প্রথমে ধরা পড়ে হেপাটাইটিস বি। সেই রোগ নিয়ে দীর্ঘদিন কাটানোর পর ধরা পড়ে HIV সংক্রমণ। এখানেই শেষ নয়, কালক্রমে শরীর এতটাই ভেঙে পড়তে থাকে, দেখা যায় যকৃতা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অবশেষে ধরা পড়ল লিভার ক্যান্সারও।
কিন্তু এহেন পরিস্থিতিতেও মৃত্যুকে নক আউট করে জীবনে ফিরিয়ে এলো এক 42 বছরের যুবতী। সম্পূর্ণ যকৃৎ প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ হয়ে উঠলেন তিনি। প্রমাণ করে দিলেন রাখে হরি মারে কে। পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ার বাসিন্দা যুবতী ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য। জানা গিয়েছে প্রবল জন্ডিসে ভুগছেন তিনি। যকৃতময় অস্বাভাবিক তরল বাঁধিয়ে বসেছেন হেপাটোসেলুলার কার্সিনোমা। এটা হলো এক ধরনের লিভার ক্যান্সার। এতে যকৃতে অসংখ্য টিউমার তৈরি হয়ে যায়। গুরুগ্রামের পৌরস হেলথে চিকিৎসা শুরু করার সময় চিকিৎসকরা অবাক হয়ে লক্ষ্য করেন একই সঙ্গে এইচআইভি, লিভার ফেলিওর, লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। আর এই পরিস্থিতিতে যকৃৎ প্রতিস্থাপন করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিলও না। অথচ এই প্রতিস্থাপন সহজ ছিল না। যাকে দাতা হিসেবে যুবতী নিয়ে এসেছিলেন তিনি হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ায় তার যকৃৎ নেওয়া যায়নি। পাশাপাশি টিউমার যাতে আর বেড়ে না যায় সেটাও খতিয়ে দেখা হচ্ছিল। এইচআইভি ও হেপাটাইটিস বি সংক্রমণের হার কমে তাকে আপাত নিষ্ক্রিয় করে দিতে পারলে তবে শল্য চিকিৎসা সম্ভব ছিল। শেষ পর্যন্ত মহিলার 50 বছর বয়সী দাদা এগিয়ে আসেন। দেখা যায় তার যকৃৎ থেকে প্রতিস্থাপন করা সম্ভব। এরপর আর সমস্যা হয়নি। রোগীও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যদিও প্রথমে 5 দিন আইসিইউতে রাখা হয় তাকে এবং 2 সপ্তাহের মধ্যে ছেড়েও দেওয়া হয়। পরবর্তী 3 মাস ফলো আপের জন্য তাকে থাকতে হয়েছিল এদেশে। এরপর তিনি লাইবেরিয়া ফিরে যান। মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান। ডাবল ইঞ্জিন সরকারের কোন কোন সুবিধা বাংলা পাবে তা নিয়ে দুজনের মধ্যেই সদর্থক আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু নিজেই। মোদীকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিত্র উপহার দিয়ে হিন্দুত্ব আবেগীয় শান দেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পোস্টে তার দাবি সবকা সাথ সবকা বিকাশ প্রকল্পের আওতায় বাংলাকে প্রাধান্য দেওয়া হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 26 বিধানসভা ভোটের রীতিমতো জায়ান্ট কিলার একদা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুর থেকে তাকে হারিয়েছেন কাঁথির ভূমিপুত্র, আর নিজের গড় নন্দীগ্রামে তো জয় পেয়েছেনই। সব থেকেই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তি শুভেন্দুই। তাই তার উপর বাংলা শাসনের ভার সঁপে দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই কুর্সিতে বসার পর প্রথম দিল্লি গিয়ে তাদের ধন্যবাদ জানিয়েলেন শুভেন্দু। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা এবং বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। পরে নিজের এক্স হ্যান্ডেলে সেগুলি পোস্ট করেন শুভেন্দু। ঈশ্বরের আপন দেশে ঈশ্বরের আস্থা নেই বহু জনপ্রতিনিধির। রীতি মেনে বিধানসভায় শপথ নিতে গিয়ে ঈশ্বরের নাম নিতে আপত্তি মোট 42 জন বিধায়কের। এর অধিকাংশই বাম বিধায়ক। কয়েকজন কংগ্রেস ও অন্য দলের বিধায়কও রয়েছেন ওই তালিকায়। বিধানসভায় শপথ নেওয়ার আগে বিধায়কদের বেশ কিছু বিকল্প দেওয়া হয়। বিধায়করা নিজেদের পছন্দের ভাষায় শপথ নিতে পারেন। কার নামে শপথ নেবেন সেটাও বেছে নিতে পারেন। এক্ষেত্রে ঈশ্বরের নাম ও সোলেম অ্যাফার্মেশন বা গাম্ভীর্যপূর্ণ প্রতিজ্ঞায় 2টি বিকল্প দেওয়া হয়। তাৎপর্যপূর্ণভাবে 140 আসনের কেরল বিধানসভায় 42 জন বিধায়ক ঈশ্বরের নামে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই বিধায়করা সোলেম অ্যাফার্মেশনে শপথ বাক্য পাঠ করেছেন। বামপন্থীরা বরাবরই ধর্মের অস্তিত্বকে অস্বীকার করেন। পরপর নির্বাচনী বিপর্যয়ে রাজ্যে বাম শিবিরের কিঞ্চিত আদর্শ বিচ্যুতি হলেও কেরলে সেটা হয়নি। সিপিআইএম ও সিপিআইআর টিকিটে জিতে আসা 34 বিধায়কের শপথের ক্ষেত্রে ঈশ্বরের নাম উপেক্ষা করেছেন। এর বাইরে আরএসপির 2 বিধায়ক, রেভলিউশনারি মার্কসিস্ট পার্টির 2 বিধায়কও সোলেম অ্যাফার্মেশনের নামে শপথ নিয়েছেন। ঈশ্বরের নামে শপথ নেননি 2 কংগ্রেস বিধায়কও।